বন্ধুরা, একটা বিষয় খেয়াল করেছেন কখনো? একটা কাজ যদি একটা দেশ করে তাহলে সেটা নাকি প্রয়োজন, কিন্তু সেই একই কাজ যখন ভারত করে তখন সেটা হয়ে যায় অপরাধ। আর এবার ঠিক একই কাজ করতে চলেছে আমেরিকা। কারণ এবার এমন একটা বিল সামনে আনার কথা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কিনবে তাদের ওপর নাকি 100% ট্যারিফ চাপানো হবে। শুনলে মনে হচ্ছে নিয়মটা সবার জন্যই সমান, কিন্তু আসল গল্পটা শুরু ঠিক এখান থেকেই। কারণ কাগজে কলমে নিয়মটা এক হলেও বাস্তবে সেই নিয়মের সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। একদিকে ভারত আর চীনের মতো দেশগুলোর ওপরে চাপ বাড়ানোর কথা চলছে, অথচ অন্যদিকে ইউরোপের একাধিক বড় বড় দেশ, এমনকি জাপানের মতো মিত্র দেশের জন্যও ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ একই রাশিয়ার এনার্জি যদি কেউ কেনে তাহলে সেটা মেনে নেওয়া যাবে, আবার অন্যদিকে যদি কেউ সেটাকে কেনে তাহলে সেটা সমস্যা। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই লক্ষ্য হয় রাশিয়ার আয় কমিয়ে দেওয়া, তাহলে এটা সবার জন্য সমান নিয়ম নয় কেন? ইউরোপের জন্য একরকম আইন, ভারতের জন্য অন্যরকম আইন, এটা কেন হবে? আর যদি এই বিলের উদ্দেশ্য হয় শুধুমাত্র রাশিয়াকেই চাপে রাখা, তাহলে এক্সেমশন ক্লজগুলোর প্রয়োগ কেন হচ্ছে এবং এই প্রয়োগের ব্যবহার বাড়ছেই বা কেন? আর সব থেকে বড় প্রশ্ন, আমেরিকা কি শুধুই রাশিয়াকে টার্গেট করছে, নাকি এই বিলের মাধ্যমে ভারত এবং চীনের মতো বড় এশিয়ান অর্থনীতিগুলোকে আলাদা করে চাপের মধ্যে ফেলার চেষ্টা করছে? কারণ গত কয়েক বছরে এই বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতেই এখন বন্ধুত্বের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজেদের স্বার্থ। যখন প্রয়োজন হচ্ছে সেখানে পার্টনারশিপের কথা বলা হচ্ছে, আর যেখানে নিজেদের সুবিধা আছে সেখানে মুহূর্তের মধ্যে পলিসি বদলে যাচ্ছে। ফলে প্রশ্নটা শুধু ট্যারিফের নয়, প্রশ্নটা হচ্ছে ভারতের মতো একটা দেশে এনার্জি সিকিউরিটি, ফরেন পলিসি আর স্ট্র্যাটেজিক অটোনোমেসি ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর এই ধরনের পদক্ষেপ কি উল্টো ফল দিতে পারে? কারণ অনেক বিশেষজ্ঞদের মতে এমনভাবে চাপ তৈরি হতে থাকলে ভারত, রাশিয়া আর চীনের মধ্যে দূরত্ব কমানোর সম্ভাবনাই সব থেকে বেশি। তাহলে এই নতুন বিলে আসলে কি বলা হয়েছে, কি পরিবর্তন আনা হয়েছে? কেন ইউরোপের কিছু দেশ এই ছাড় পাচ্ছে অথচ ভারতের মতো দেশ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছে? আর এই পরিস্থিতিতে ভারতের সামনে কি কি পথ খোলা রয়েছে? নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিও পলি বাংলা। তাহলে চলুন পুরো বিষয়টাকে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমেরিকায় যে নতুন বিল আনা হয়েছে তার মূল উদ্দেশ্য দেখানো হচ্ছে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। ইউক্রেনের যুদ্ধের পর থেকে রাশিয়া তেল এবং গ্যাস বিক্রির থেকে বড় অঙ্কের আয় হচ্ছে, আর তারা সেই আয় ওই যুদ্ধের মধ্যেই কাজে লাগাচ্ছে। তাই যে দেশগুলো এখনো রাশিয়ার কাছ থেকে এনার্জি কিনছে তাদের উপর ট্যারিফ বসিয়ে সেই বাণিজ্যকেই ধীর করার চেষ্টা চলছে। তবে শুরুতে এই বিলটা একেবারে অন্যরকম ছিল। প্রথম প্রস্তাবে বলা হয়েছিল রাশিয়ার কাছ থেকে যে সমস্ত দেশ তেল বা গ্যাস কিনছে তাদের উপর 500% ট্যারিফ বসানো হতে পারে। পরে সেটাকে কমিয়ে 100%-এ করা হয়েছে। বাইরে থেকে দেখলে অনেকে ভাববেন আমেরিকা হয়তো নরম হয়েছে, কিন্তু বাস্তবে সব থেকে বড় পরিবর্তনটা ট্যারিফের অঙ্কে নয়, আসল পরিবর্তনটা হয়েছে বিলের ভেতরেই। আসলে এখানে এক্সাম্পশন ক্লজে কিছু যোগ করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে সবাইকে এক নিয়মে রাখা হচ্ছে না। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে এনার্জি কিনছে যেসব দেশ তাদের ওপর ট্যারিফ একইভাবে বসানো হচ্ছে না। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক, কারণ রাশিয়ান তেলের বড় ক্রেতাদের তালিকায় রয়েছে ভারত এবং চীনের নাম, তেমনি রাশিয়ান গ্যাসের বড় ক্রেতাদের তালিকায় রয়েছে ফ্রান্স, জাপান, বেলজিয়াম এবং আরও কয়েকটা দেশের নাম। কিন্তু বিলে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যাতে এই দেশগুলো কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বেশ অনেকটাই ছাড় পেতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি লক্ষ্যটা সত্যি রাশিয়াকে কমানোই হয় তাহলে নিয়মটা সবার জন্য সমান নয় কেন? একই রাশিয়া, একই এনার্জি, একই লেনদেন, তাহলে একটা দেশের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য আর অন্য দেশের ক্ষেত্রে সেটা শাস্তিযোগ্য, এটা কেন? আর এখান থেকেই আছে আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড নীতি সব থেকে বড় মুখ। এবার আসি ভারতের প্রসঙ্গে। ভারত বিশ্বের অন্যতম জ্বালানি আমদানিকারক দেশ, যে দেশের বিশাল এনার্জি চাহিদা মেটাতে বিভিন্ন দেশের থেকে তেল কিনতে হয়। গত কয়েক বছরে রাশিয়ার কাছ থেকে তুলনামূলক কম দামে তেল পাওয়ায় ভারতের আমদানি ব্যয় অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সাহায্য হয়েছে। তাই এই ধরনের ট্যারিফ কার্যকর হলে তার প্রভাব শুধু কূটনীতিতেই নয়, অর্থনীতির ওপরেও পড়তে পারে। যদি ভারত রাশিয়ার সঙ্গে একইভাবে আগের মতোই তেল কিনতে থাকে তাহলে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
আর যদি এই চাপ এড়াতে হয় তাহলে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিতে হবে। তাহলে তুলনামূলকভাবে বেশি দামে অন্যান্য দেশের থেকেই তেল কিনতে হতে পারে। অর্থাৎ দুই দিক থেকেই ভারতের সামনে ভারসাম্য বজায় রাখার কঠোর চ্যালেঞ্জ তৈরি হতে পারে। অর্থাৎ ভারতের অবস্থা অনেকটা সাপের করাতের মতো, যেদিকেই যাবে সেদিকেই কাটবে। তাহলে ভারতের সামনে ঠিক কি পথ খোলা রয়েছে? প্রথমত, এই বিষয়টাকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে। যদি ভারত আর আমেরিকার মধ্যে ট্রেড ডিল নিয়ে আলোচনা এগোয়, তাহলে হয়তো এনার্জি নিয়ে ভবিষ্যতে এমন অনিশ্চয়তা নাও থাকতে পারে। অবশ্য এটা আলোচনা সাপেক্ষ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ভারতের এনার্জি বাস্কেটটাকে আরো বৈচিত্র্যময় করে তোলা জরুরি। শুধু একটা দেশের ওপর নির্ভরশীল থাকলেই হবে না। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং অন্যান্য উৎস থেকেও জ্বালানি আমদানি ভারসাম্য বজায় রাখতে হবে, এতে যাতে ভবিষ্যতে কোনো দেশ তার রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে ভারতের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে না পারে, সেটাকে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত ভারতের সব থেকে বড় শক্তি হতে পারে ভারতের স্ট্র্যাটেজিক অটোনোমেসি, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল না করা, নিজের জাতীয় স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী প্রতিপক্ষ বলে কোনো কিছু নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে স্থায়ী স্বার্থকে শেষ পর্যন্ত সব থেকে বেশি গুরুত্ব দেওয়া। সব মিলিয়ে এই বিল শুধুই আর ট্যারিফের বিষয় নয়, এটা আগামী দিনে ভারতের আমেরিকার সঙ্গে সম্পর্ক, রাশিয়ার সঙ্গে এনার্জি পার্টনারশিপ এবং বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, এই তিন থেকেই প্রায় প্রভাবিত করতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই বিল ঠিক কোন রূপে আইনে পরিণত হয়, আর সেই নিয়ম অনুযায়ী ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও ঠিক করে দেবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।